আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। তো দেখতে দেখতে তোমাদের পরীক্ষা প্রায় চলেই এলো, আর মাত্র 1 মাস বাকি আছে পরীক্ষার। এমত অবস্থায় তোমাদের অনেকেরই প্রিপারেশন গোছানো নাই, অনেকেই জানো না কিভাবে একটি দিনলিপি লিখতে হয়। তো তোমাদের কথা চিন্তা করে আজকে আমি নিয়ে এলাম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক, দিনলিপি নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব দিনলিপি লেখার নিয়ম, কিভাবে একটি দিনলিপি লিখতে হয়। দিনলিপি লেখার পূর্বে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা আলোচনা করব একটি দিনলিপি নিয়ে, অর্থাৎ একটি দিনলিপির উদাহরণ তোমাদের দিয়ে বোঝাই দেওয়া হবে সম্পূর্ণটাই। এবং শেষে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিনলিপি, যেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে। তো তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করে দাও। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো দিনলিপির ক্লাসটি শুরুর আগে আমাদের জানতে হবে দিনলিপি আসলে জিনিসটা কি। তো দেখো, দিনলিপি কাকে বলে? আমরা জানি ব্যক্তির প্রত্যহিক জীবনযাত্রার ঘটনাক্রমের সুলিখিত রূপকে দিনলিপি বলা হয়। অর্থাৎ কোনো একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে কি কি ঘটছে তার যে সুলিখিত রূপটা, অর্থাৎ লিখিত রূপটা, সেটি হলো দিনলিপি। ইংরেজিতে যেটিকে বলা হয় ডায়েরি। তো আমরা জানলাম দিনলিপি কাকে বলে। এখন চলো আমরা একটু দিনলিপি লেখার যে বেসিক নিয়মগুলো সেটা আমরা একটু জেনে নিই। 1 নম্বর পয়েন্টে কি দেওয়া হয়েছে দেখো, দিনলিপি লেখার শুরুতে যেদিন দিনলিপি লেখা হচ্ছে সেই দিনের তারিখ, বার, লেখার সময়, স্থান উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি যেই দিনে দিনলিপিটি লিখছো সেই দিনের তারিখটি, অর্থাৎ কোন তারিখে বসে তুমি দিনলিপিটি লিখছো, বার, সেই তারিখে কোন বারটি ছিল। তারপর লেখার সময়, লেখার সময়ের ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, দিনলিপি অবশ্যই সারা দিনের ঘটনাগুলো বসে বসে তুমি লিখছো। তো সারা দিনের ঘটনা নর্মালি তুমি রাতে বসেই লিখবে, তাই না? সো লেখার সময়ের ক্ষেত্রে অবশ্যই আমরা রাতকে দেওয়ার চেষ্টা করব। নর্মালি 9টা বা 10টা, 11টা, 12টা এমন সময় দিব লেখার সময়টা। তারপরে থাকবে আমাদের স্থান, অর্থাৎ তুমি যে ঘটনাটাই দিনলিপিটি লিখছো সেটি কোন স্থানে ঘটেছিল সেই স্থানটি উল্লেখ করতে হবে। 2 নম্বরে দেখো কি বলা হয়েছে, যেই দিনে দিনলিপিটি লেখা হচ্ছে সেই দিনের সকল উল্লেখযোগ্য ঘটনাগুলো মনে গুছিয়ে নিতে হবে এবং সেগুলোই দিনলিপিতে উল্লেখ করতে হবে। অর্থাৎ যে দিনটি দিনলিপি তুমি লিখছো সেই দিনে উল্লেখযোগ্য ঘটনাগুলো একদম শুরু থেকে শেষ অবধি, তুমি যদি সব ঘটনা লিখতে যাও সেক্ষেত্রে তো 10-12 পৃষ্ঠা হয়ে যাবে, তাই না? তো এত বড় তো দিনলিপি লেখা যাবে না। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ওই দিনটাতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে আমরা সেটিকে তুলে ধরার চেষ্টা করব। তারপর দেখো কি বলা হয়েছে, দিনটির ঘটনাবলীর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ তুমি যেই দিনের দিনলিপিটি লিখছো সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন মনে করো কোনো একটি ঘটনা সকালে ঘটেছে, সকালের পরেই তো দুপুর হয়, তারপরে তো বিকাল হচ্ছে, তাই না? সো তুমি কি করলা, সকালের ঘটনা বাদ দিয়ে আগে বিকালের ঘটনা লিখলা, তারপর দুপুরের ঘটনা, তারপরে যে সকালের ঘটনা লিখলা। তাহলে কি ধারাবাহিকতা বজায় থাকলো না কিন্তু। সো এটা করা যাবে না। ধারাবাহিকতাগুলো, অর্থাৎ ঘটনা কোনটার পর কোনটা ঘটেছে, এটা আমাদের ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে। তারপর 4 নম্বরে দেখো কি বলা হয়েছে, অতীতের কোনো ঘটনা দ্বারা শুরু করা যাবে না। অর্থাৎ দিনলিপি শুরুতেই অতীতকালের কোনো ঘটনা রাখা যাবে না, তবে প্রসঙ্গক্রমে অতীতের ঘটনা আসতে পারে। মানে এমন বলা হয়নি যে অতীতের কোনো ঘটনা তুমি আনতেই পারবে না। অতীতের ঘটনা আনতে পারবে, কিন্তু অতীতের ঘটনা দ্বারা শুরু করা যাবে না। এরপরে মাঝে বা শেষের দিকে প্রয়োজন হলে আমরা অতীতের ঘটনা আনতে পারি। আচ্ছা, 5 নম্বরে দেখো কি বলা হয়েছে, দিনলিপি বক্তার পক্ষে বা উত্তম পুরুষে আমরা লিখতে হবে। অর্থাৎ আমরা জানি বাংলা ব্যাকরণে 3 প্রকার পুরুষ আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। উত্তম পুরুষ কোনটি? যে বলছে বক্তার পক্ষে। মধ্যম পুরুষ কোনটি? যে শুনছে। এবং নাম পুরুষ কোনটি? যে ঘটনার ভিতর উপস্থিত নাই। যেমন মনে করো আমি বলছি মানে আমি উত্তম পুরুষ, তোমরা শুনছো মানে তোমরা মধ্যম পুরুষ।
আবার কেউ বইলো না, আপু আপনি তো পুরুষ না, নারী, মানে আপনি উত্তম নারী, এটা হয় না। উত্তম পুরুষ বলতে আমি, আমরা এগুলো ব্যবহার করতে হবে এবং সুশীল বা মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, দিনলিপি লেখার ক্ষেত্রে আমরা কিন্তু একদম ব্যাকরণের নিয়ম অনুযায়ী যে সকল ভাষা আছে, যেমন গুরুগম্ভীর যে ভাষাগুলো, স্পেশালি সাধু ভাষা, সেইগুলো ব্যবহার করে নর্মালি আমরা লিখবো না। যেভাবে আমরা কথা বলি সেভাবেই আমরা লিখবো, তবে ভাষাটা সুশীল হবে বা মার্জিত হতে হবে। তো একটি দিনলিপি লেখার ক্ষেত্রে এই 5টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তারপর দিনলিপিটি লিখতে হবে। তো চলো এখন আমরা একটি প্র্যাকটিক্যালে দিনলিপি দেখে নিই, তাহলে বুঝতে তোমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। দেখো এখানে আমি যে দিনলিপিটি রেখেছি তোমাদের জন্য, সেটি হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি। তো দিনলিপি লেখার শুরুতে আমাদের কথা ছিল তারিখ, বার, সময় এবং স্থান উল্লেখ করতে হবে। তো এখানে তারিখ, যেহেতু পহেলা বৈশাখ, আমরা জানি পহেলা বৈশাখ 14 এপ্রিল হয়, সেক্ষেত্রে 14 এপ্রিল 2024 কি বার ছিল? রবিবার ছিল। সারাদিনের ঘটনা, যেহেতু সারাদিনে কি কি করছো সেটা লেখা হচ্ছে, সেটা নর্মালি রাতে লেখা হবে, এই জন্য এখানে সময় রাখা হয়েছে রাত 11টা। তোমরা যখন লিখবে তোমরাও এরকম 9টা, 10টা, 11টা, 12টা রাখার চেষ্টা করবে। তারপর স্থান দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো কিভাবে শুরু করা হয়েছে, ব্যস্ত একটি দিন কাটালাম আজ, অর্থাৎ আমাদের বলাই ছিল কিন্তু কোনো অতীতকালের ঘটনা দ্বারা শুরু করা যাবে না। এখানে বলা হয়েছে যে আজকের দিনটি কাটালাম, মানে এটি বর্তমানেই আছে। তারপর স্কুল ও কলেজের বন্ধুদের সাথে গতকাল রাতে পরিকল্পনা করে রেখেছিলাম আজ বৈশাখী মেলায় ঘুরতে যাব। সেই পরিকল্পনা অনুযায়ী আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে বেরিয়ে পড়লাম। সোহান, হাসান, রাজু, তুষার, সাদ্দাম ও অন্যান্য বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল সুলতান বাজার মোড়ে। আমার একটু দেরি হয়ে গেছিল পৌঁছাতে, এজন্য ওরা আমাকে নিয়ে খানিকটা মজাও করলো। এরপর রওনা দিলাম সবাই বৈশাখী মেলার উদ্দেশ্যে। শহরের ঠিক প্রাণকেন্দ্রে বৈশাখী মেলা আয়োজিত হয় প্রতি বছর। মাঠের চারিপাশ দিয়ে সারি সারি দোকানপাট বসেছে হরেক রকম জিনিস নিয়ে। মাটির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, কসমেটিক্সের দোকান, মজার মজার লোভনীয় সকল খাবার ইত্যাদি। প্রথমেই আমার চোখ পড়ল শখের হাড়ির দিকে। শখের হাড়িটি দেখেই সেই শৈশবের কথা মনে পড়ে গেল। একটি শখের হাড়ি কিনলাম আমার ছোট বোনের জন্য। মাঠের এক পাশে ছিল নাগরদোলা। আমরা সকলে মিলে নাগরদোলায় চড়লাম। মেলার যে জিনিসটা আমার নজর বেশি করে কাড়লো তা হলো কুটির শিল্পের দোকানগুলি। অসাধারণ কারুকার্য করা জিনিসগুলো আমাকে খুব টানছিল আর সহজলভ্যও ছিল। আম্মুর জন্য কিছু জিনিস কিনলাম ওখান থেকে। শুধুমাত্র আমি নয়, বন্ধুরাও কিনলো। নারী, তরুণী, কিশোরীরা সবাই লাল পাড়ে সাদা শাড়ি পরে এসেছে। ছেলেরা প্রায় সবাই পাঞ্জাবি পরে এসেছে। মেলায় আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের খেলার, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লাঠি খেলা, ঘোড়ার দৌড়। খুব উপভোগ করলাম আমরা। এরপর আমরা চলে গেলাম খাওয়ার জন্য। বৈশাখী মেলায় খাওয়া দাওয়ার দোকানগুলো যে কোনো বাঙালিরই প্রিয়। আমরা সবাই মিলে ফুচকা, মুড়ি মাখা, লাচ্ছি ও শরবত খেলাম এবং মেলা থেকে ফেরার সময় বাসার জন্যও নিয়ে এলাম। ছোট বোন তো শখের হাড়ি পেয়ে মহা খুশি। তো এমনই ছিল আমাদের এই দিনলিপিটি। তো তোমরা বুঝতেই পেরেছো কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুরুতেই তারিখ, বার, সময়, স্থান রাখতে হবে। অতীতকালের কোনো ঘটনা দ্বারা শুরু করা যাবে না এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং সুশীল ভাষা ব্যবহার করতে হবে। তো এবার চলো আমরা দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিনলিপি, যেগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো আমাদের প্রথমেই যেই দিনলিপিটি গুরুত্বপূর্ণ সেটি হলো কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা। এটির উপর একটি দিনলিপি লিখতে হবে। তারপর আছে যে কোনো দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা। তারপর 21শে ফেব্রুয়ারি বা স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগদান দেওয়ার অনুভূতি। বৈশাখী মেলা বা বাংলা নববর্ষ উদযাপনের যে অভিজ্ঞতা। 5 নম্বরে আছে সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা। 6 নম্বরে আছে গ্রাম্য মেলার অভিজ্ঞতা। 7 নম্বরে আছে বই মেলার অভিজ্ঞতা। তো এই 7টি হলো মোস্ট ইম্পর্টেন্ট দিনলিপি। তোমরা এখান থেকেই পড়ে যাবে, ইনশাআল্লাহ কমন পড়বে এখান থেকে। এটাই ছিল আমাদের দিনলিপির সম্পূর্ণ ক্লাসটি। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং বুঝতে না পারলে কোথাও বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং এরপর তোমরা বাংলা দ্বিতীয় পত্রের বা ইংরেজি দ্বিতীয় পত্রের কোন টপিকের ক্লাসটি চাচ্ছো সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেই ক্লাসটি আগে দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক ও কমেন্ট করবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।